কথা শুনে সিরিয়াসলি সেনসিটিভ এবং আমার ভয় লাগতেছে। কারণ কি, একজন সরকার প্রধান তিনি যখন বলেন যে আপনারা তো বুঝতেই পারতেছেন দেশ মানে মানে আপনি আমাকে বলেন তো তাহলে কি আর তার ওই চেয়ারটাতে বসে থাকা উচিত? আসলে এইটার উনি কন্ট্রোল প্রতিষ্ঠা করবেন অথবা উনি ছাড়ে দিবেন, এটি কিরকম? যেমন আব্দুল হামিদের ব্যাপারটা যখন আপনি বললেন, আমি বলি জনাব হামিদের বিদেশ ত্যাগের ব্যাপারে যদি ডক্টর ইউনূস না জানা থাকেন, এক সেকেন্ডও ওনার চেয়ারে থাকার কোনো রকম কোনো উচিত না। এবং আমার বিশ্বাস ডক্টর ইউনূস ওই চেয়ারটাতে ছিলেন, আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন, এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে। কারণ উনার ডিজিএফআই আছে, এনএসআই আছে, সব আছে উনার, মানে আর্মি চিফের না, কিন্তু আমি সরাসরি বললাম ডিজিএফআই, এনএসআই, এসবি উনার, কিন্তু ডিবি উনার, কিন্তু ইমিগ্রেশন উনার, কিন্তু আর্মি চিফের আন্ডারে কিচ্ছু নাই। ডিজিএফআই এর কাজ কিন্তু আর্মি চিফের এগেইনস্টে গোয়েন্দাগিরি করা। আমি আপনাকে বলি, এই আলোচনাটা আমি একজন প্রভাবশালী উপদেষ্টার সাথে করেছিলাম। জি, উপদেষ্টা আমাকে প্রশ্ন করলেন, বলুন তো ভাই আব্দুল হামিদ কিভাবে দেশ ত্যাগ করলো? তো আমি বললাম যে নানা কথা তো আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমি তো মনে করি অফিসিয়ালি এটা রেসপন্সিবিলিটি হচ্ছে এসবি প্রধানের। কারণ এয়ারপোর্টের ইমিগ্রেশন হচ্ছে পুলিশের বিশেষ শাখা, যেটা আমরা যেটা বলি স্পেশাল ব্রাঞ্চের আন্ডারে। সুতরাং আপনাদের তো উচিত ছিল এসবি প্রধানকে এটার জন্য জিজ্ঞাসাবাদ করা, ওনাকে প্রশ্ন করা। সুতরাং আমি আপনাকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছিলেন, আপনার মনে থাকার কথা, উনি বলেছেন এটার পেছনে যারা আছে তদন্ত করে, এটার পেছনে উনি আছেন সবার আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা সবার আগে আছেন। এবং আমি মনে করি এটা একটা ভালো কাজ করেছেন। আমি মনে করি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মিলে যে একজন বয়োবৃদ্ধ লোককে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন, এটা ভালো কাজ করেছেন। খারাপ কাজ করতেছেন, মিথ্যাচার করতেছেন, সেটা ভেরি গুড। আপনার এই পজিশনটা আমিও এগ্রি করি, কারণ আমি দুটো কথা বলেছি। আমি বলেছি যে আব্দুল হামিদের বিদেশ ত্যাগে কোনো বাধা ছিল কিনা, যেহেতু অফিসিয়াল কোনো বাধা ছিল না, তাহলে আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন। সরকার এই পজিশনটা নিতে পারতো যে উনি বৃদ্ধ মানুষ, ওনার দেশ থেকে কোনো বাধা ছিল না বলে আমরা ওনাকে যেতে দিয়েছি। কিন্তু সরকার কি নিয়েছে দেখেন, সরকার বলছে ওনার বিরুদ্ধে বিস্ফোরক এনে মামলা আছে, উনি ফ্যাসিবাদের সহযোগী ছিলেন, এবং উনি কিভাবে গেলেন এটা আমরা জানি না, অথচ উনি দেশের মধ্যে চিকিৎসা নিয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি কিন্তু একটা খুবই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এবং সেটা খুবই সিরিয়াস পর্যায়ে। এবং আমার কাছে মনে হয় মঞ্জু ভাই, আমাকে সিরিয়াসলি মনে হয় যে ডক্টর ইউনূস একজন খুবই সহানুভূতি প্রবণ, খুবই মানে আমি বলবো যে একজন মানে 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 একজন সমবেদনাপূর্ণ একজন মানুষ। তিনি দেখেছেন একজন বয়স্ক লোক এটা, এবং তিনি যেতে দিয়েছেন। কিন্তু আমার যেটা আপত্তির জায়গা সেটা হচ্ছে যে তিনি ছলনা করছেন, বা তার সরকার ছলনা করছে। এই ছল আমরা আরো নানা জায়গায় দেখতে পেয়েছি। আমাদের দুর্ভাগ্য মঞ্জু ভাই, আপনি দেখেন, আপনি হয়তো মনে করবেন যে এই কথাগুলি আপনাকে কেন বলা হয়েছে, দর্শক কেন মনে করবে। আমরা কিন্তু চেষ্টা করি আমাদের উপদেষ্টাদের আনতে, আমাদের উপদেষ্টারা হয় আমার কাছে আসে না। এখন আমি কিন্তু গতকাল থেকে অনেকবার চেষ্টা করেছি আমাদের উপদেষ্টাদের আনতে, তারা হয় আসে না, নাইলে তারা কিভাবে আমি জানি না, তারা তো প্রশ্ন জবাব দেয় না, আপনাকে তারা শুধু মঞ্জুবের প্রশ্ন জবাব দেয়। আমি তো সেটা আগেও বলছি। শুনেন, আমি আপনাকে বলি, আপনি যে কথাটা তুলছেন, আপনি এখন দেখবেন প্রেস ক্লাবের সামনে আমাদের নারীদের একটা সরকারি প্রতিষ্ঠান, যেটা 5 বছরের কন্ট্রাকচুয়ালি তারা একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারা একটা আন্দোলন করছে। এবং আন্দোলনটা কি, তারা কিন্তু আপনার অনশনে গিয়েছে। তারা কালকে আমাদের অফিসে এসেছিল। আমি 2 জন উপদেষ্টাকে অনুরোধ করেছি তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেন, তাদের কথাগুলো একটা শুনেন। কোনো উপদেষ্টা তাদেরকে সময় দেয় নাই। শেষে আমি তাদেরকে ফোন নাম্বার দিয়ে আমি বললাম যে আপনারা নারী কমিশনের চেয়ারম্যান আছেন পারভিন শিরিন হক, ওনার সাথে কথা বলেন। ওনার সাথে তারা কথা বলেছে। শিরিন হক আপা তাদের মুখের উপর বলেছে আমার সময় নাই আপনাদের সাথে কথা বলার। আপনি বুঝেন যে এই সরকারের লোকদের কথা বলার সময় নাই, তারা রাজনীতিবিদদের কোনো কথাই শুনতে চায় না। আমরা অনেকে হয়তো খেয়াল করিনি জাপানের প্রধান উপদেষ্টা যেভাবে বক্তব্য দিয়েছেন, বা মঞ্জু ভাই তাদের মিটিং এর যে কথা বললেন, খেয়াল করুন ভাই, আপনি দীর্ঘ সময় তার সাথে আলোচনা করেছেন যে উনি মনে করছেন ডিসেম্বরের মধ্যে উনি আর পারছেন না আইন শৃঙ্খলা নিয়ে। আচ্ছা, এটা কি রেজোনেট করছে না জনাব নাহিদ ইসলামের সাথে? আপনি খেয়াল করবেন রয়টার্স এর সাথে এবং এরপর এএফপির সাথে ইন্টারভিউতে নাহিদ ইসলাম এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন, কারণ আইন শৃঙ্খলার অবস্থা ভালো না। আমি ইদানিং রাগঢাক ছাড়াই বলছি এনসিপি আসলে ডক্টর ইউনূসের দল। কেন আপনি যদি চান আমি সেটা ব্যাখ্যা করতে প্রস্তুত আছি। তো জনাব নাহিদ ইসলাম ওটা বলছেন, উনিও বলছেন। আচ্ছা, নাম্বার 2 যেটা আপনি জিজ্ঞেস করছেন, এবং আমি আপনার সাথে একমত, 9 মাস পার হয়ে গেছে, উনি কন্ট্রোল আনতে পারেন না, এবং অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোল আরো কমছে বলে মনে হয়। ডিসেম্বরে উনি পারবেন না মনে করছেন, 6 মাসের পর মানে ডিসেম্বরের পর ওনার হাতে কি কোনো একটা ম্যাজিক আসবে বাই হুইচ উনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন? আরেকটা প্রশ্ন, উনি ডিসেম্বরের মধ্যে যদি হবে না বুঝতে পারেন নিরাপত্তা জনিত কারণে, এখন উনি ডিসেম্বর থেকে জুনের এই আলাপ কেন করছেন?
উনি স্পষ্ট করে বলে দিক যে ডিসেম্বর পর্যন্ত হবে না, আমি এবার জুনের দিকেই তাকিয়ে আছি। মাঝখানে বলবো না, আমি একটু দুই তিনটা পয়েন্ট আপনাকে বলি। দেখেন, বিএনপি আওয়ামী লীগ পতনের পরে 9 মাসও তারেক রহমান সাহেব দেশে ফিরে নাই। আইন আদালতের কথা বলা হচ্ছে, বেগম জিয়ার মামলা পরের দিন উঠছে ডক্টর ইউনূস সাহেবের সাথেই। তারেক রহমান সাহেবের সব মামলা ইন অ্যাবসেন্সে উঠে গেছে। এই নিজেদের শক্তি দিয়ে ঢাকা দক্ষিণ অচল করে রাখা একদিনের মেয়রশিপের জন্য বাংলাদেশে যা শুরু করছে জনাব ইশাক, সেগুলি আসলে কিভাবে ইউনূস সাহেব একটা ইলেকশনকালীন সরকার কিভাবে হবে বিএনপি যদি এগুলি করতে থাকে? জি ডক্টর জাহেদ, আপনি একটু বলেন। নিশ্চয়ই আমার কাছে যথেষ্ট আমি মনে করি যে তথ্য এবং প্রমাণ আছে ভাই, আমি প্রমাণ করতে পারবো যে ডক্টর ইউনূস অন্তত বিএনপির সাথে কোনো রিকনসিলিয়েশন চাইছেন না। প্রবলেম কিন্তু ওই জায়গায়। খালেদ ভাই, আমি রাগঢাক ছাড়া একটা কথা কয়েকদিন থেকে বলছি, বাংলাদেশে এই মুহূর্তে 3টা শক্তি, বিএনপি, সরকার এবং সেনাবাহিনী। সেনাবাহিনীকে আমি বলছি এটা বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো আলাদা কোনো এন্টিটি না টেকনিক্যালি, যেটা তো সরকারের পার্ট, কিন্তু আমি বলছি আজকে অত সময় নেই, সেনাবাহিনীকেও পোস্ট 5 আগস্ট আমরা একটু আলাদা করে দেখবো। এই 3টা শক্তির মধ্যে রিকনসিলিয়েশন লাগবে। এখন সমস্যা যেটা হচ্ছে, ধরুন বিএনপির যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচিবের ভাষ্য মতে, কারণ তিনি আমাদেরকে জানাতেন আগে 137টা আমরা এরকম রোড ব্লকেড হয়েছে, 147টা হয়েছে, তো বিএনপি তো মাত্র তারপর গেল। এবং জনাব ইশাকের সমর্থকরা, আমি এটাকে জাস্ট পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি, সমর্থন বা অসমর্থন করার বিষয়টা, বাংলাদেশের 5-10 জন মিলে রাস্তা ব্লক করার ঘটনা আমরা 5 তারিখের পর থেকে তো 150 দেখে ফেলেছি সরকারের পরিসংখ্যান অনুযায়ী। হঠাৎ করে এটাই তার এত খারাপ লেগে উঠলো কেন? এবং বিএনপি, খেয়াল করুন, আমি এনসিপি যে তার দল তার প্রমাণ হিসাবে বলছি, বিএনপি নিজে এই ক্রাইসিসের মোমেন্টে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিল ফর 4 days, দেখা করেননি। রাদার তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে তার এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ, তিনি সেই তথ্য জানান। নাহিদ ইসলাম এসে প্রথমে একটা বিদেশি বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে অন রেকর্ড উনি বলেন যে ডক্টর ইউনূস এটা বলেছেন। তাহলে খেয়াল করি, বিএনপি কে তিনি যদি আস্থায় নিতে চাইতেন, ওনাকে বিএনপির সাথে ফাইট করলে হবে না, ওনাকে আস্থায় নিতে হবে। তারপর বিএনপি গেল, বিএনপি যাওয়ার পর উনি জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেই মিটিং এ রাখলেন যার পদত্যাগ চাইছে বিএনপি। এবং আপনি খোঁজ নিলেই দেখবেন, বা আপনি জানেন আমি নিশ্চিত, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্য কোনো দলের সাথে মিটিং এ ছিলেন না। এবং এই মিটিং গুলোতে সাধারণত সিনিয়র, বয়সী সিনিয়রের কথা বলছি, উপদেষ্টারা থাকেন। সো আপনি বিএনপি কে ক্লিয়ার বার্তা দিচ্ছেন। এরপর জনাব তারেক রহমান তার যে লাস্ট বক্তব্য, তাতে তার কিছু ধৈর্যচ্যুতি ঘটেছে বলে আমাদের মনে হতেই পারে। উনি যে ইউজুয়াল যাদের ঢং তার বাইরে গিয়ে কথা বলেছেন। তারপর তিনি জাপানে দাঁড়িয়ে যে কথা বলেছেন, আমরা এটাকে ভদ্রভাবে অসত্য বলতে পারি, অথবা ডিসইনফরমেশন স্প্রেড করছেন বলতে পারি। খালেদ ভাই, বরং আমরা এভাবে বলতে পারি, ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না এই আলাপ করছে এনসিপি, আর কেউ না, নট আ সিঙ্গেল পার্টি প্রকাশ্যে। অথচ উনি বললেন একটা দল চায় না, হয়তো ইম্পারেটিভ করে ফেলেনি, কিন্তু আমরা প্রচুর নিউজ দেখি বিএনপির সাথে থাকা জোট, বাম জোট যারা আছে, মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানের কথা বললেন, তো উনি তো আসলে বিএনপির সাথে একটা ফাইটে নেমে গেছেন, আমরা দেখতে পাচ্ছি। আর আমি এটাও বলতে চাই, যদি বিএনপির দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয় বা আর কারোর দিক থেকে, সরকারকে এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে, তাকে অভিভাবকের মতো তার সাথে বসতে হবে এবং তাকে কনফিডেন্স নিতে হবে। আমি তো একদম বাইরে থেকে, আমি ভেতরে কিছু না জেনেই বলছি, বাইরে থেকেই তো দেখছি এখানে ফাইট হচ্ছে। এবং তিনি এমন একটা দলকে প্রিভিলেজ দিচ্ছেন, জনাব নাহিদ ইসলামকে ডেকে বললেন, আমি আপনাকে আলাদা একটা প্রশ্নও করি, আপনাকেও একটা প্রশ্ন মাঝে মাঝে করা দরকার। প্রথম দিন যখন বিএনপি জামায়াত ইসলামী বসলো, উনি যখন ডাকলেন, বিএনপি বা জামায়াত ইসলামী নিবন্ধিত না হলেও বাংলাদেশে আওয়ামী লীগের অ্যাবসেন্সে সংখ্যার দিক থেকে সেকেন্ড হাইয়েস্ট বা লার্জেস্ট দল, ওই দিন এনসিপি আলাদা ডাক পেয়েছে কেন? পরের দিন দুটো গ্রুপে বাকি দলগুলোকে, মঞ্জু ভাই দল একটা গ্রুপে ছিলেন, মঞ্জু ভাই কেউ আমি জিজ্ঞেস করি, তার দল মাঠে থেকে যা যা করেছে ওভার দ্য ইয়ার্স, ওনার দল কি এনসিপি চাইতে অন্য কিছু যে ওনাকে আলাদা ডাকা হয় নাই, কিন্তু এনসিপি কে ডাকা হয়েছে আবার আলাদা করে। সো আমি এরকম প্রচুর তথ্য দেখাতে পারবো যখন একজন অভিভাবক। খালেদ ভাই, আমি আরেকটা কথা একটু যোগ করি। একটা পরিবারে, আমি এভাবে বলছি একটু, সেটা হলো একটা পরিবারের, আমি জানি না বাবারা তাদের সব সন্তানকে ইকুয়ালি ভালোবাসেন কিনা, সেটা ভিন্ন আলোচনা, কিন্তু কোনো বাবা যদি তার কোনো সন্তানকে বায়াস দেখান, যদি মনে হয় যে এই সন্তানের প্রতি তার কোনো ধরনের এক্সট্রা বায়াস আছে, মনোযোগ আছে, স্নেহ আছে, ওটা ওই সংসারে ঝামেলা তৈরি করে। ডক্টর ইউনূস স্পষ্টত এটা করছেন এবং অত্যন্ত টার্মোয়েলের টাইমে, বাংলাদেশের এখন কিন্তু একটা সাধারণ টাইম না, একটা টার্মোয়েলের টাইমের মধ্যে উনি এই কাজগুলো করছেন।